বকখালি পয়েন্ট, সুন্দরবন, 1 অগস্ট 2022। জঙ্গলের প্রান্ত সীমায় ফাঁকা মাঠটির সামনে এসে অদূরে ইতস্তত ঘুরে বেড়ানো মেঠো ইঁদুরটিকে দেখে যেন ধরে প্রাণ এলো খ্যাঁকশিয়ালটির। সারাদিন ঘুরেও সেরকম কোনো শিকার খুঁজে পায়নি সে। এখন অদূরে চড়ে বেড়ানো নধর ইঁদুরটিকে দেখে লোভে চোখ চকচক করে উঠল তার। ধীরে ধীরে সতর্ক পায়ে ইঁদুরটির দিকে এগোতে লাগলো শিয়ালটি। এই ইঁদুরগুলোর নাক সাংঘাতিক। একবার তার গায়ের গন্ধ পেলেই খুঁদে খুঁদে পা নিয়ে যে কোন দিকে দৌড়বে তা বুঝে ওঠবার আগেই শিকার পগার পার। কিন্তু বিধি বাম। একটু এগোতে না এগোতেই কোথা থেকে একটা দমকা বাতাস বইতে শুরু করলো জংলা ঘাসের আড়ালে নিজের শরীরটা মিশিয়ে দেওয়া শিয়ালটির একেবারে পিছন দিক থেকে। ব্যাস, আর চাই কোথায়? মেঠো ইঁদুরটি এতক্ষণ ধরে খাবারের সন্ধান করছিল ইতি উতি ঘুরে নিশ্চিন্তে। এখন হাওয়াটা বয়ে যেতেই খট করে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে বাতাসে কিসের গন্ধ শুকে নিল সে। তারপরই তুমুল দৌড় সামনের দিকে। শিয়ালটিও অবশ্য জায়গায় আর বসেছিল না কলুর ঘানি টানা বলদটার মতন। ইঁদুরটিকে দাঁড়িয়ে পড়ে বাতাসে গন্ধ শুঁকতে দেখেই তার ধূর্ত মন বুঝে গিয়েছিল হাওয়া গরম। এখন ইঁদুরটিকে দৌড়ে পালাতে দেখেই আর সময় নষ্ট না করে সোজা সামনের দিকে তীরের মতো ধেয়ে গেল সেটি ছুটন্ত ইঁদুরের পিছন পিছন। শুরু হলো মরণশীল প্রতিযোগিতা শিয়াল ও মেঠো ইঁদুরের মধ্যে। খুব বেশিক্ষণ অবশ্য স্থায়ী হলো না বিষয়টি। বিশাল মাঠটা পেরিয়ে গেলেই শুরু হচ্ছে বালিয়াড়ি। বেশ কিছুটা সামনে এগিয়েই বালিতে ঢাকা তটরেখা যেখানে শেষ হচ্ছে ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে সমুদ্র। মাঠটিতে থাকাকালীন বড় বড় জংলা ঘাসের জঙ্গলে প্রয়োজনে নিজেকে আড়ালে রাখতে পারছিল মেঠো ইঁদুরটি, কিন্তু ফাঁকা বালিয়াড়িতে পৌঁছে নিজেকে আর লুকিয়ে রাখতে পারল না সেটি। 3 লাফে পিছন থেকে তাকে ধরে নিল খ্যাঁকশিয়াল। একটি মরণ আর্তনাদ করে অবশেষে নিস্তেজ হয়ে এলিয়ে পড়ল মেঠো ইঁদুরটি শিয়ালের নির্মম দাঁতগুলির ফাঁকে ঝুলতে ঝুলতে। পাশবিকতার সামনে অবশেষে হার মেনেছে তার সহজাত ক্ষিপ্রতা। একটি খুশির আওয়াজ করে পিছনের দুটি থাবার ওপর উবু হয়ে বসে সদ্যলব্ধ শিকারটিকে পেইন্সে ধরে খেতে শুরু করতে যাবে শিয়াল, এমন সময় সমুদ্রের প্রান্ত সীমায় ছড়ানো তটরেখায় পৌঁছে শিকার ধরা পড়বার পরই শিয়ালের চোখে পড়েছিল সমুদ্রের দিক থেকে এগিয়ে আসা উজ্জ্বল আলোকপুঞ্জ। বিষয়টিকে ততটা পাত্তা দেয়নি সে ক্ষুধার প্রাবল্যে। তাদের শক্তিশালী চোখে এরকম অনেক আলোই চোখে পড়ে যায় যা দুপেয়েগুলো দেখতে পায় না। আর ওই অদৃশ্য আলো যে ক্ষতিকারক নয় তা শিয়াল জানে তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে। তাই তার কোনো মাথা ব্যথাই ছিল না এবারও এই অচেনা আলোকপুঞ্জ নিয়ে। তার দিকে ধীরে ধীরে এগোতে থাকা আলোকপুঞ্জটি যে তার কোনো ক্ষতি করবে না তা ধরে নিয়েই এক প্রকার নিশ্চিন্ত মনে মুখ নামিয়ে ইঁদুরটিকে খাওয়া শুরু করেছিল শিয়ালটি। আর এটাই ছিল তার জীবনের শেষ ভুল। তার দিকে ধীরে ধীরে এগোতে থাকা আলোর লহরটি যখন তাকে ফুঁড়ে অতিক্রম করে চলে গেল, তারপরই শিকার ভুলে আচমকা ভয়ঙ্কর ক্ষেপে উঠল শিয়াল। রাগত কণ্ঠে গড়গড় শব্দ করতে করতে এবার হঠাৎ যেন উন্মত্তের মতো হয়ে উঠল তার আচরণ। কয়েক সেকেন্ডের জন্য প্রথমে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে এবারে প্রবল রাগে কিছুক্ষণের জন্য সামনের মাটি 2 পায়ে আঁচড়াতে লাগলো সেটি।
মুখ দিয়ে বেরোনো ক্রুদ্ধ কণ্ঠস্বর ছাপিয়ে গেল সামনের সমুদ্রের গর্জনের শব্দ। হঠাৎ মুখ তুলে লাল দুটি চোখ মেলে কিছুক্ষণ এক টানা ডেকে চলল সেটি, যেন কোনো অজ্ঞাত শত্রুর উদ্দেশ্যে। হঠাৎ এইভাবে ডাকতে ডাকতে গোল হয়ে একটানা ঘুরতে লাগলো সেটি এক জায়গায় বেশ কিছুক্ষণ ধরে। তারপর সিধা সামনের দিকে দৌড়ে গেল হঠাৎ ক্ষেপে ওঠা শিয়ালটি। সামনের বিস্তীর্ণ অতল বাড়িটির বিস্তারকে সম্পূর্ণ উপেক্ষা করে যান্ত্রিক পদক্ষেপ ফেলে একটানা একটি মৃদু কাতরানির আওয়াজ ভেসে এসেছিল সমুদ্রের ধার থেকে। তারপরই শিয়ালের দেহটি মিলিয়ে গেল জলতলের নিচে, আর উঠে এলো না সেটি। আমার নাম ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং। আজ থেকে বছর 3 আগে সুন্দরবনের একটি অজ্ঞাত দ্বীপে আমাদের ইউনিটটিকে পাঠানো হয়। দ্বীপে ঘটে চলা একের পর এক রহস্যময় ঘটনাগুলিকে তলিয়ে দেখবার জন্য। সেই সূত্রে আমাদের পাড়ি জমাতে হয় অজ্ঞাত ওই দ্বীপে, মানচিত্রে যার কোনো অস্তিত্ব নেই। প্রথমে আমাদের মনে হয়েছিল আমাদের লড়াই অজ্ঞাত কোনো এক দেহধারী জীবদের সাথে, যাদের অস্তিত্ব জীব বিজ্ঞানের পাতাগুলি থেকে অদৃশ্য। কিন্তু ক্রমশ আমরা বুঝতে পারলাম আমাদের লড়তে হচ্ছে দেহবিহীন কোনো এক অস্তিত্বের সাথে। ধীশক্তির দিক থেকে যারা আমাদের থেকে অকল্পনীয়ভাবে উন্নত, যাদের অস্তিত্ব এই গ্রহের দায়রার বাইরে, সম্ভবত সমগ্র মহাবিশ্ব জুড়ে। সম্ভবত এরাই সেই আদি দেবতারা, যাদের না আছে কোনো সৃষ্টি, না কোনো লয়। এই অসম লড়াইতে শেষ পর্যন্ত কোনো পক্ষই জেতেনি। আমরা পালিয়ে আসি দ্বীপটি ছেড়ে। ভিনগ্রহী এই দেবতারা পাড়ি জমান কোনো এক অজ্ঞাত বিশ্বে, কিন্তু সকলেই আমরা পালিয়ে আসতে পারিনি। ভয়ঙ্কর এই দ্বীপের মৃত্যুর দেশে রয়ে যান আমাদের বেশ কিছু সহকর্মী আর সার্জেন্ট প্রমথেশ পরাট, আমার বন্ধু, আমার ভাই। আজ 3টি বছর পেরিয়ে আবার আমার ডাক পড়েছে আনফিনিশড ওই বিজনেসকে শেষ করবার জন্য। আরও একবার রক্তাক্ত অতীত আবার লাল হয়ে উঠেছে বর্তমানে। প্রশ্ন একটাই, আমরা কি পারবো আগত ভয়ঙ্করকে ঠেকাতে? সামরিক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই রহস্যময় দ্বীপের নাম রেখেছিলেন আইল্যান্ড এক্স, আর আমি ওই দ্বীপের নাম রাখি নরঘাতকের দ্বীপ। দিল্লি, 20 অগস্ট 2022, সন্ধ্যা 6টা। স্বাধীনতা দিবসের পুণ্যতিথিতে অদ্ভুত একটি সংবাদ। বকখালি ফ্রেজারগঞ্জের কাছে
10 মাইল বাজার নামে পরিচিত অঞ্চলটিকে ঘিরে একটি অদ্ভুত দেয়াল সৃষ্টি হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের নিচের দিক করে এই বিস্তীর্ণ অংশটি বহির্বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে বকখালি অঞ্চলে প্রবেশের জন্য জলপথ ও স্থলপথ দুটি পথই বিচ্ছিন্ন। কাঁচের দেয়ালের ঘেরাটোপে আটক এই বিস্তীর্ণ অংশটি। তবে একই সাথে ভয়ের আরো একটি কারণ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে দেওয়ালের আশেপাশের অঞ্চলটিকে কেন্দ্র করে। পুলিশ অঞ্চলটিকে বাইরে থেকে ঘিরে রেখেছে এবং সাংবাদিক বা অপর কোনো বহিরাগতকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ধরে নেওয়া হয়েছে কাঁচের দেওয়ালের অপর প্রান্তে বসবাসকারী প্রতিটি প্রাণী মৃত। যদিও এই আশঙ্কার সত্যতা নিয়ে কর্তৃপক্ষের সকলেই মুখে কুলু পেটেছেন। পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালি ফ্রেজারগঞ্জ বর্তমানে বিচ্ছিন্ন এক মৃত্যুপুরী। আসছি এর পরের খবরে। জাতীয় সংবাদ মাধ্যমে হিন্দি ভাষ্যে রেকর্ড হওয়া ক্লিপিংটি দেখানো শেষ হতেই ঘরের আলো জ্বলে উঠল সাথে সাথে। চেয়ার ছেড়ে অধিবেশন কক্ষের মাঝখানটায় এসে দাঁড়ালেন কর্নেল লোকনাথন। সামনের সিটে বসে থাকা মুখগুলি তখন কৌতূহলী চোখে তাকিয়ে তার দিকে। একবার মুখগুলি দেখে নিয়ে এবারে তিনি গলা খাঁকড়ে বলতে শুরু করলেন। এইমাত্র যে ফুটেজটা আপনারা দেখলেন তা কিন্তু 5 দিনের পুরনো। এই 5 দিনে ঘটনা বেশ কিছুটা গিয়েছে। কাঁচের দেওয়ালটি আরও সামনে প্রসারিত হয়ে দক্ষিণ চন্দ্রনগর জায়গাটিকে টপকে শিবনগর আবাদ অব্দি এগিয়ে গিয়েছে। ভয়ের বিষয়টি হলো আমাদের সেনাবাহিনীর 2 জন জওয়ান সহ অন্ততপক্ষে 25 জন মারা গিয়েছে এই সম্প্রসারণে। মারা গিয়েছে স্যার? কিন্তু কিভাবে? এই কিভাবে ব্যাপারটা জানা যায়নি সার্জেন্ট বিষ্ণু, কারণ কাঁচের দেওয়ালের অপর প্রান্তে যাওয়া সম্ভব হয়নি। তবে মনে হয়, যাক ওটা পরের কথা, আগের কথাগুলি আগে বলে নিই। অগস্ট মাসের গোড়ার দিকে এই কাঁচের দেওয়ালের উপস্থিতির বিষয়টি সর্বপ্রথম জানা যায়। বকখালির সমুদ্র তটরেখা ঘেঁষে হাল আমলে কিছু রিসর্ট থাকলেও ওখানে সমুদ্রগামী ট্রলারে করে জেলেরা মাছ ধরতে যায় বহু দিন ধরে। তাদেরই প্রথম চোখে পড়ে অদ্ভুত একটি কুয়াশার স্তর এগিয়ে আসছে সমুদ্রের তটরেখা ধরে। এই কুয়াশা কিন্তু স্বাভাবিক কুয়াশার মতো নয়। ঘন ঘন রূপালী আলোর ঝিলিক ফুটে উঠছিল এর বিভিন্ন অংশে। তার সাথে একটি অস্বস্তিকর ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ। তটরেখা ধরে দাঁড়িয়েছিল কয়েকজন জেলে, কিছু পর্যটকও ছিল সেখানে। কুয়াশার স্তরটি তাদের অতিক্রম করে যাওয়ার পর তারা সরাসরি তার আড়ালে অদৃশ্য হয়ে গেলেও ওই হতভাগ্য মানুষগুলির গগন ভেদী আর্তনাদ পিছনের সারিতে দাঁড়িয়ে থাকা মানুষজনের কানে ভেসে এলে সেখানে আর দাঁড়ায়নি বাকিরা কেউ। পিছন ফিরে হাতের সব কিছু ফেলে তারা পালিয়ে আসে সেখান থেকে। প্রথম দিন এই কুয়াশা আর বেশি আগায়নি। বেশ কিছুটা পথ দৌড়ে পেরিয়ে এসে পেছন দিকে ঘুরে ওই জেলের দল দেখে কুয়াশার স্তর অদৃশ্য, পরিবর্তে খাড়া দাঁড়িয়ে ঝিলিমিলি আলোর ফুলকি ছড়ানো একটি কাঁচের দেওয়াল। তটরেখা ছাড়িয়ে মাত্র কয়েকশো মিটার দূরে ছিল এই দেওয়ালটির অবস্থান প্রথম দিনের সাপেক্ষে। তবে পলাতক জেলেদের মধ্যে একজন বোধহয় একটু বেশি মাত্রায় সাহসী ছিল, অথবা একটু বেশি মাত্রায় লোকাল মদ গলায় ঢেলেছিল বোধহয় লোকটি। যাই হোক, পেছন ফিরে আর কোনো সর্বগ্রাসী কুয়াশা তেড়ে আসতে না দেখে সাহস করে কাঁচের দেওয়ালের সামনে ফিরে আসে সে। এরপরে অবশ্য একটু মূর্খামি করে বসে লোকটি, হাত দিয়ে ছুঁয়ে বসে কাঁচের দেওয়ালটিকে। আপনারা বরং ফুটেজটা একবার দেখে নিন, তাহলেই আশা করি সব বুঝতে পারবেন। মোহন, প্রজেক্টরটা অন করো তো।
প্রজেক্টর চালানোর দায়িত্বে ছিলেন সিনিয়র হাবিলদার লালমোহন চাড্ডা। নির্দেশ পেতেই ঘরের লাইট নিভিয়ে আবার প্রজেক্টরে সুইচ অন করলেন তিনি। প্রক্ষেপক পর্দার চিত্রে ভেসে উঠল কিছু সচল চিত্র। একটি হাসপাতালের বেড, তাতে শুয়ে একজন রোগী, তার শরীরের ডান দিকটা অনেকটা অংশ জুড়ে ব্যান্ডেজ মোড়া। অস্পষ্ট কিছু কথা ভেসে এলো তার মুখ থেকে। ওই কাঁচের দেওয়ালের সামনে এসে দাঁড়ালুম। ওদিকটায় কুয়াশা ঢাকা ছিল। প্রথমটাই কিছু ঠাউর করতে পারছিলুম না ঠিক করে। হঠাৎ দেখতে পেলুম কুয়াশা ছিঁড়ে বেরিয়ে এলো ফতেমার মুখ। আইলার গাছ চাপা পড়ে তো মারা গেছিল। ও এখানে ফিরে এলো কি করে? ভাবতে ভাবতে দেখতে পেলুম ওই ইশারায় আমারে ডাকতেছে। এগিয়ে গেলুম, গাছের দেওয়ালের গায়ে হাতও দিলুম। তারপর আমার আর কিছু মনে নেই গো। ভিডিওটা অফ হওয়ার পর এবারে ঘরের লাইট জ্বলে উঠতে গমগমে গলায় বলে উঠলেন কর্নেল লোকনাথন, এই ভদ্রলোকের নাম সাদিক। সাদিক বকখালির ওপরের দিকে হরিপুর ব্লকে চিতল নামক একটি গ্রামের বাসিন্দা। ট্রলারে মাছ ধরার প্রতিটি ট্রিপ পর ও ফিরে আসে গ্রামে। 1-2 দিন থেকে আবার কাজের জায়গায় ফিরে যায়। সাদিকের বাড়িতে ওর মা আর ছেলে থাকে। বাবা আর বউ দুজনেই মারা যান বহু বছর আগে। কাঁচের দেওয়ালটিকে ডান হাতে স্পর্শ করেন তিনি। পরিণাম, তীব্র ইলেকট্রোকিউশনে শরীরের ডান দিকটা প্রায় পুরোটাই পুড়ে যায় ওর। কাঁচের দেওয়ালটি অবশ্য বেশিক্ষণ ধরে রাখেনি সাদিককে। কিছুক্ষণ পরেই ছুঁড়ে ফেলে দিয়েছিল ওকে, না হলে হয়তো আর বেঁচে থাকতেন না উনি। তার মানে কাঁচের দেওয়ালটি তড়িৎ পরিবহন করছে? 1 মিনিট স্যার, কাঁচ তো তড়িৎ পরিবহন করে না, তাহলে এমনটা হয় কি করে? আপনি ঠিকই বলেছেন জিকো, কাঁচ তড়িৎ পরিবহন করে না। কিন্তু এক্ষেত্রে যখন হচ্ছে, এর অর্থ ওইটি কাঁচের দেওয়াল নয়, বরং অন্য কিছু, এমন কিছু যা তড়িৎ পরিবহন করতে পারে। এমন কোনো পাতলা ধাতু কি সম্ভব যা কাঁচের মতো চকচকে স্বচ্ছ অথচ প্রকৃতিতে বিপুল পরিমাণে সহজলভ্য? এই দেওয়ালের পরিধির দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ বিপুল দৈর্ঘ্য জুড়ে ছড়িয়ে আছে দেওয়ালটা। অদ্ভুত দুটি চোখ মেলে তাকিয়ে রইলেন কর্নেল লোকনাথন, একদম নীরব হয়ে। বেশ কিছুক্ষণ ভাবনার জগতে ডুবে থেকে হঠাৎ করে যেন বাস্তব জগতে ফিরে এলেন তিনি। চারদিকটা একবার দেখে গলা খাঁকড়ে নিয়ে এবারে তিনি বললেন, এটি কোনো মেটাল নয় বলেই আমার বিশ্বাস। কোনো মেটাল এরকম সি থ্রু হয় না সার্জিন বিষ্ণু। সাদিক ওই দেওয়ালের অপর প্রান্তে নিজের মৃত বিবিকে দেখতে পেয়েছিল একদম স্পষ্ট। দৃষ্টিমান্যতা কম থাকবার একমাত্র কারণ দেওয়ালের অপর প্রান্তের ঘন কুয়াশার চাদর, আর কিছুই নয়। যাই হোক, এটা দিনের আলোর মতো স্পষ্ট যে দেওয়ালটি ক্রমশ সামনের দিকে এগোচ্ছে। এটা কি, এটির সামনের দিকে এগোবার কারণ কি, আর একে রোখা যায় কেমন করে, এই গবেষণার বিষয়গুলি নিয়ে তদন্তে সহায়তা করবার উদ্দেশ্যেই আপনাদের সকলকে ডেকে আনা এখানে। আপনারা দ্রুত অকুস্থলে যাবেন। ওখানে ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং ও ডক্টর আগাশে পৌঁছে গিয়েছেন আগেই। আপনারা ওদের সাথে যোগদান করে অক্ষত দেহে দেওয়ালের অপর প্রান্তে ঢোকবার একটা পথ খুঁজবেন, যাতে আমরা এই রহস্যের কোনো সমাধান সূত্র খুঁজে পাই। খুঁজে পেলে স্যার তারপরে কি স্টেপ নেব আমরা? আমার কথা এখনো শেষ হয়নি কর্পোরাল অনন্ত। একজন মোটা খুলির সিভিলিয়ান জোকারের মতো আচরণ বন্ধ করো। যে অভিযানে তোমরা যাচ্ছ তার 5টা ক্যাম্পেনের মতো নয়। এখানে শত্রু এলাকায় পা রাখতে পারাটাই সবচেয়ে বড় সমস্যা। ভেতরে ঢুকতে পারলে বাকি পুরো বিষয়টাই তোমাদের হাতে ন্যস্ত থাকবে, কারণ দেওয়ালের অপর প্রান্তে কি চলছে তা আমরা কেউ জানিই না। মারতে হলে মারবে, বাঁচাতে হলে বাঁচাবে। যাই করবে তাতেই আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে, জেনে রেখো। এটাকে এত সহজভাবে নিও না।
যে দুজন মারা গিয়েছে তারা সহজভাবে বিষয়টিকে নিয়েছিল। দেওয়ালটা আগিয়ে আসা সত্ত্বেও তারা বাহাদুরি দেখিয়ে দাঁড়িয়েছিল এক জায়গায়। পরিণামটা যে কি হয়েছিল তা নিশ্চয়ই আর মনে করিয়ে দিতে হবে না। সকলেই চুপ করে গেলেন কথাটা শুনে। হালকা চালে বড় কাজ করতে যাওয়ার মাসুল গুনতে হলো ওই দুজন শহীদকে। গুম হয়ে বসে থাকলেন সার্জেন্ট বিষ্ণু। কিছুক্ষণ পর একটি কথা মনে পড়াতে তিনি বললেন, আচ্ছা স্যার, দেওয়ালটির আগ্রাসনে আমাদের এতটা চিন্তিত হয়ে পড়বার পিছনে কারণ কি? খুব ভালো প্রশ্ন সার্জেন্ট। এখানে একটি বিষয় স্পষ্ট, দেওয়ালটি প্রতিদিন, বলা ভালো প্রতিটি মুহূর্তে বেলুনের মতো ফুলছে, আর প্রতিদিন এর পরিধির ভেতরে ঢুকে যাওয়া অঞ্চলটি চক্রবৎ বেড়েই চলেছে। বকখালি জায়গাটির থেকে সোজা ওপরের দিকেই রয়েছে ভারতের সাবেক রাজধানী কলকাতা। এই ক্রমশ প্রসারণশীল বেলুনকে যদি এখনই না থামানো হয়, তবে কলকাতাও এই হতচ্ছাড়া বেলুনের গর্ভে ঢুকে যাবে অনির্দিষ্ট সময়কালের জন্য। আর এই জনবহুল শহরের মানুষগুলোর যে কি পরিণতি হবে তা আশা করি বুঝতেই পারছো তোমরা। বুঝলাম স্যার। তাহলে আমাদের কবে যাত্রা শুরু করতে হবে? এখনই। আপনাদের এখন যেতে হবে পশ্চিমবঙ্গের তটরেখার কাছে দীঘা বলে একটি ট্যুরিস্ট স্পট আছে সেখানে। ওখান থেকে জলপথে সোজা বকখালি। যদিও সুরক্ষাজনিত কারণে আপনাদের সরাসরি ওর পাড়ে নামানো হবে না। দেওয়ালটি তটরেখার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকলে আপনাদের সরাসরি ওই দুজনের মতোই অবস্থা হতে পারে। ওখানে হুগলি নদী দিয়ে ভেতরে ঢুকে কিছুটা গেলেই একটা ছোট দ্বীপ মতন আছে। অতীব ছোট ওই দ্বীপের আয়তন। ওর কোড নেম রাখা হয়েছে আইল্যান্ড এক্স। ম্যাপে অবশ্য ওই দ্বীপটির কোনো নাম নেই। জায়গাটি গঙ্গাসাগর আর বকখালির মাঝামাঝি। আপনারা সবাই প্রথমে ওই দ্বীপে ল্যান্ড করবেন। ওখানে ডক্টর আগাশের পরামর্শ অনুযায়ী এরপর আপনারা পা ফেলবেন। মনে রাখবেন, মিশন চলাকালীন ক্যাপ্টেন সিংয়ের মতোই ডক্টর আগাশের কথাগুলিও কিন্তু চূড়ান্ত। ওদের কথা শুনে তবেই আপনারা সামনে পা বাড়াবেন। মনে থাকবে তো? আনুষঙ্গিক আরও কিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কর্নেল লোকনাথন। অধিবেশন শেষ হতেই ব্যস্ততা শুরু হয়ে গেল ঘরে উপস্থিত ছোট সেনাদলটির মধ্যে। তাদের এখনই যাত্রা শুরু করতে হবে। হুগলি নদীর ওপর অজ্ঞাত একটি দ্বীপ। 21শে অগস্ট 2022, রাত্রি 9:17। এরকম একটি আজব পরিস্থিতিতে যে আসমান থেকে উড়ে এসে জুড়ে বসতে হবে, এরকম আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আমি সার্জেন্ট শ্রীমান অম্বিকেশ বিষ্ণু, ভারতীয় সেনাবাহিনীর বহু গুপ্ত অ্যাসল্ট অভিযানের অংশগ্রহণকারী নিয়মিত সদস্য। বর্ডারের ওপারে জঙ্গিদের শক্ত ঘাঁটিগুলিতে কভার স্ট্রাইকের দীর্ঘকালীন অভিজ্ঞতা সম্পন্ন একজন নিয়মিত যোদ্ধা। কিন্তু এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে আমার বেওয়াকুফ মনে হচ্ছে এখন নিজেকে। আর শুধু আমিই বা কেন, আমার সঙ্গে আছে আমার 14 জনের পুরো টিম। তারা পর্যন্ত বিষয়টি ধরতে অপারগ। কি যে চলছে এখানে তা ঈশ্বরই জানেন। কোথা থেকে যে কথা বলা শুরু করব তা ঠিক বুঝে উঠতে পারছি না। তার চেয়ে বরং প্রথম থেকেই বলা যাক। গতকালকের অধিবেশন শেষে কর্নেল লোকনাথন নিষ্ক্রান্ত হওয়ার পরপরই আমাদের নিজেদের মধ্যে একটি ছোটখাটো মিটিং হয়ে যায়। মূল বিষয়টি ছিল কি কি অস্ত্র নেব তা নিয়ে। যেহেতু এক্ষেত্রে আমাদের এই অজ্ঞাত শত্রুর বাহ্যিক রূপটি আমাদের কারোর কাছে পরিষ্কার নয়, তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্বল্পস্থায়ী মিটিং, এরপর সকলকে ডিসমিস করে দিয়ে এবারে আমিও বেরোতে যাব। এমন সময় কর্নেল সাহেবের খাস আর্দালি এত্তেলা পাঠানোয় আমাকে সাড়া দিয়ে এগিয়ে যেতে হলো তার কোয়ার্টারের দিকে। আলাদা করে যখন ডেকে পাঠিয়েছেন, এর অর্থ নিশ্চয়ই কোনো এক বিশেষ কারণই রয়েছে। কি হতে পারে সেটা? বসো বিষ্ণু। কর্নেলের ঘরে ঢুকতে দেখতে পেলাম ঘরের মাঝখানে একটি টেবিল, তাকে ঘিরে 4টি বসবার আসন,
আমাকে বসতে বলেছি আসনগুলোর একটিতে অধিগ্রহণ করলেন তিনি। তারপর আমি বসতেই হঠাৎ তিনি বললেন, কি বুঝলে? কর্নেলের কথার সুরে কিরকম যেন একটু উত্তেজনা ও উদ্বেগ দুই মিশেছিল। একটু থতমত খেয়ে উত্তর দিয়েছিলাম, সন্ত্রাসবাদীদের কোনো নতুন প্ল্যান হতে পারে স্যার। দেশের পশ্চিম সীমান্ত থেকে নজর ঘুরিয়ে পূর্ব দিকে গন্ডগোল তৈরি করা, হার্প প্রযুক্তির মতো কোনো উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে যা আমাদের দেশের সীমান্তের পূর্ব প্রান্তের কোনো দেশ থেকে আনা হয়তো। এর অর্থ তুমি বলতে চাও দেশের পশ্চিম সীমান্তটাকে ভালো করে নজরে রাখা উচিত, যাতে আমাদের প্রতিবেশী হুট করে আমাদের বাড়িতে ঢুকে না পড়ে, তাই তো? আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে স্যার। একটি বিরক্তিসূচক আওয়াজ করে চেয়ার ছেড়ে উঠে পড়েছিলেন কর্নেল লোকনাথন। উঠে দাঁড়িয়ে পড়ি আমিও। কোনো কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। দৃশ্যতই বিরক্তই দেখাচ্ছিল তাকে। তার সাথে সাথে অ্যাটেনশনের ভঙ্গিতে আমি উঠে দাঁড়ানোয় এখন সম্বিত ফিরে পেয়ে ইশারায় আমাকে বসতে বলে তিনি চলে গেলেন ঘরের এক প্রান্তে। যখন ফিরে এলেন তখন তার হাতে ধরা নিজের পার্সোনাল আইপ্যাডটা। দেখো। আগ্রহ ভরে তাকালাম আইপ্যাডখানার মধ্যে। তারপর আস্তে আস্তে ব্যাপারটা দেখে চমকে উঠলাম। এ কি ব্যাপার? দেখা শেষ করে কর্নেলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে মুখ তুলে তাকাতেই তিনি বলে উঠলেন, এই বিষয়টি আমি বাইরে তোমাদের সকলের মাঝে বলতে চাইনি, এতে হঠাৎ আতঙ্কের সৃষ্টি হতে পারে। কিন্তু দলপতি হিসেবে বিষয়টি তোমাকে পর্যাপ্তভাবে বুঝিয়ে বলা প্রয়োজন। এটি শুধুমাত্র একটি দেশের সমস্যা নয়, বিষয়টি কিন্তু এখন আন্তর্জাতিক। ততক্ষণে আমার দৃষ্টি আবার ঘুরে গিয়েছিল আইপ্যাডের দিকে। দেখলাম এই ঘটনা শুধু যে আমাদের দেশে ঘটছে তা নয়, বরং এই দৌরাত্ম্য বিশ্বের অনেকগুলো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। ম্যাপে ওই সকল দেশগুলির যে যে স্থানে এই কাঁচের দেওয়াল হঠাৎ গজিয়ে উঠেছে সেই জায়গাগুলো গোল মার্ক করা হয়েছে। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তো বটেই, তুরস্ক, মিশর পেরিয়ে এই কাঁচের দেওয়াল দিনে দুপুরে হঠাৎ করে ভুঁই ফোড়ের মতো গজিয়ে উঠেছে দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশগুলিতে, এমনকি সুদূর অস্ট্রেলিয়াতেও। দক্ষিণ পূর্ব এশিয়াও বাদ পড়েনি এই উপদ্রব থেকে। চীন সহ আমাদের পূর্ব দিকের বেশ কয়েকটি দেশেও দর্শন দিয়েছে কাঁচের দেওয়াল। সোয়াইপ করে পরের পেজে গেলাম। সেখানে রয়েছে কয়েকটি বিস্তৃত রিপোর্ট। প্রতি ক্ষেত্রেই গল্পটি এক একটি বিস্তৃত অঞ্চল চলে গিয়েছে দেওয়ালের অপর প্রান্তে গাঢ় সাদা কুয়াশার আড়ালে। ওর পিছনে কি হচ্ছে তা কেউই জানে না। পুরো বিষয়টি সকলের কাছে দুর্বোধ্য। রিপোর্ট দেখতে দেখতে হঠাৎই একটি প্রশ্ন চলে এসেছিল মাথায়। মুখ তুলে প্রশ্নই করলাম, আচ্ছা স্যার, একটা ড্রোন পাঠিয়ে দেখা যাবে না ওখানে কি হচ্ছে? ওই বিশেষ অঞ্চলের মাথার উপর কোনো ড্রোন পাঠানো যাচ্ছে না। যে কয়টি পাঠানো হয়েছিল সব কটি ভেঙে পড়েছে ওখানে। তবে এই বিষয়টি নিয়ে আমি অতটা চিন্তিত নই। যা আমাকে চিন্তায় রেখেছে তা অন্য বিষয়। কথাগুলি বলে একটু চুপ করে গিয়েছিলেন কর্নেল। চিন্তিত মুখে কয়েক পা পায়চারি সেরে এবার তিনি বললেন, রিপোর্টে যা দেখাচ্ছে এই কাঁচের দেওয়ালের উদ্ভব প্রথম এই দ্বীপটিতে। ভালো করে দেখো এদিকে বিষ্ণু। এই দ্বীপটির নাম পুয়ের্টো রিকো। এই দ্বীপটি ফ্লোরিডার তটরেখা এবং বারমুডা আর এদের মাঝের যে বিস্তীর্ণ অঞ্চল তা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। হ্যাঁ জানি স্যার, এই বারমুডা ট্রায়াঙ্গেলের নাম আমিও শুনেছি। এখানেই প্রথম এই অদ্ভুত দর্শন কাঁচের দেওয়াল প্রথম দেখা যায়। তারপর আস্তে আস্তে কোঅর্ডিনেশন মেনে এটা ছড়িয়ে পড়ে সর্বত্র। ভয়ের বিষয়টি হলো প্রতিটি দেওয়ালেই কিন্তু সম্প্রসারণ দেখা যাচ্ছে। আর আর বর্তমান হারে যদি প্রতিটি দেওয়াল একইভাবে সম্প্রসারিত হতেই থাকে এবং একে অপরের সাথে মিলিত হয়ে যায়, তবে 1 বছরেরও কম সময় আমরা প্রতিটি প্রাণী পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাব সমূলে। মনে পড়ে যাচ্ছে সেই সময় কর্নেলের কথাটা শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তড়িঘড়ি চাইলাম আইপ্যাডখানার গোল মার্কগুলির দিকে। বুঝতে চেষ্টা করলাম কাঁচের দেওয়ালগুলির সম্প্রসারণের প্যাটার্ন। কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা স্পষ্ট হতেই আতঙ্কে মাথার চুলগুলি পর্যন্ত খাড়া হয়ে গেল।
এক ফোঁটা বাড়িয়ে বলেননি কর্নেল। স্পষ্ট বোঝা যাচ্ছে আপাত দৃষ্টিতে পরস্পর বিচ্ছিন্ন এই দেওয়ালগুলি পরস্পরকে ছুঁয়ে ঘিরে ফেলতে চাইছে বিশ্বের এক ভাগ স্থলভূমির পুরোটা। আর এমনটা হলে কি হতে পারে তা তো স্পষ্টই বোঝা যাচ্ছে বকখালির পরিণতি দেখে। শিউরে উঠেছিলাম মনে মনে, কিরকম একটি সন্দেহ যেন দানা বেঁধেছিল মাথার মধ্যে। একটি প্রশ্ন ছিল স্যার, আপনি কি নিশ্চিত যে ওই কাঁচের দেওয়ালটি ওটি কোনো মেটাল বা অন্য কিছু নয় তো? কিছু একটা বলতে গিয়ে যেন থমকে গেলেন অভিজ্ঞ কর্নেল লোকনাথন। জোর করে যেন গিলে ফেললেন অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে আসতে যাওয়া অবাধ্য কোনো অমোঘ সত্য। তারপর ধীরে ধীরে কেটে কেটে তিনি বললেন, আইল্যান্ড এক্সে পৌঁছে তোমাদের কাজ হবে আগে ক্যাপ্টেন সিং ও ডক্টর আগাসেকে রিপোর্ট করা, তারপর তাদের নির্দেশ মেনে কোনোভাবে ওই কাঁচের দেওয়াল টপকে ভেতরে ঢুকে গোটা ঘটনার তদন্ত করা। এই কাজটি করবার সময় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে, আর কোনোভাবে যদি ওই দেওয়ালের উৎপত্তির জায়গাটিকে চিহ্নিত করতে পারো তো সাথে সাথে ওই জায়গাটিকে ধ্বংস করে দেবে। ওকে স্যার। কিন্তু এটাও মনে রেখো, কাজটি কিন্তু মোটেও সহজ হবে না। তোমরা যাবে অত্যন্ত সাবধানে, পূর্ণ সতর্কতা বিধি মেনে চলে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। এখন এসো তবে। একটি স্যালুট ঠুকে বেরিয়ে আসি বৃদ্ধ কর্নেলের ঘর থেকে। তবে মনের মধ্যে একটি খচখচানি রয়ে গিয়েছিল। আক্রমণকারী কোনো ব্যক্তি বা সংগঠন অথবা কোনো দেশ যদি বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়, তবে গোটা বিশ্বকে একরকম কাঁচের দেওয়ালে সে ঘিরে ফেলতে চাইবেই বা কেন? নিজের বা নিজ গোষ্ঠীর প্রাণ সংশয় হওয়ার আশঙ্কাকে মাথা পেতে নিয়ে। আর সত্যি কি ওটা কোনো কাঁচের দেওয়াল? সাদিকের তড়িৎপৃষ্ট হওয়ার ঘটনাটি কেন জানি না অস্বাভাবিক মনে হচ্ছিল আমার। একরাশ প্রশ্ন মাথায় নিয়ে তড়িঘড়ি ফিরে এলাম ব্যারাকে। দ্রুত তৈরি হয়ে নিয়ে এবারে কাজে নামতে হবে। এর পরের বিস্ময় পর্ব অকুস্থলে পৌঁছে দীঘা অবধি পৌঁছাতে কোনো সমস্যাই হয়নি। আর্মি চপারে করে আমরা পা ফেললাম দীঘা নামক পর্যটন কেন্দ্রে। আর্মির জন্য নির্দিষ্ট করা বন্দর থেকে ছোট আকৃতির 3টি স্পিড বোটে উঠে আমরা ঘুরে গেলাম বাঁ দিকে। তারপর মোহনার কাছে এসে ঢুকে পড়লাম হুগলি বেল্টে। নির্দিষ্ট দ্বীপভূমি আইল্যান্ড এক্সে মোটের ওপরে পৌঁছতে আমাদের কোনো সমস্যাই হয়নি। কিন্তু আমরা প্রত্যেকেই অবাক মেনেছিলাম এতক্ষণে সরাসরি কাঁচের দেওয়ালটি লক্ষ্য করে। এরকম কোনো দেওয়ালের অস্তিত্ব কি সত্যিই থাকা সম্ভব? এখানে দেওয়াল কোথায় স্যার? হ্যাঁ, এইমাত্র বোঝা গেল এটি একটি দেওয়াল রয়েছে এখানে, কিন্তু এ তো বোঝাই যাচ্ছে না স্যার এতটা সি থ্রু কোন মেটাল রয়েছে যা এরকম বিদ্যুৎ পরিবহনে সক্ষম। হ্যাঁ, মাঝে মধ্যে ওই স্পার্কটুকুনি ছাড়া অন্য কোনো উপায় তো নেই যা দেখে বোঝা যায় যে ওখানে আদেও কোনো দেওয়াল আছে। এরকম দেওয়াল যে কিসের তৈরি তা তো জানা প্রায় অসম্ভব। আমাদের দলের অন্যতম রাইফেলম্যান জিকোর কথা শেষ হওয়ার আগেই হাত থেকে দূরবীন কেড়ে নিয়ে দেখতে শুরু করে দিয়েছিলাম। উত্তেজনার পারদ আর শিষ্টাচারের বাদ মানতে চায়নি। যা দেখলাম সত্যি বেশ অবাক লাগলো। আচ্ছা, দেওয়াল বলতে আমরা কি বুঝি? কোন একটি ভবন বা একটি ফাঁকা জমিতে বেড় দিয়ে ঘিরে দাঁড়িয়ে থাকা ইটের বা পাথরের বা অন্য কোনো দৃশ্যমান বস্তু দিয়ে নির্মিত উঁচু কোনো স্থাপত্য, তাই নয় কি? প্রথম দর্শনে যখন দেখতে গেলাম এই বিশেষ দেওয়ালটিকে, তখন প্রথম যে প্রশ্নটি মাথায় ভেসে এলো, কোথায়? ফাঁকা তটরেখায় কিছুই তো নেই বালির ওপর। কিন্তু কয়েক সেকেন্ড চোখের সামনে দূরবীনটি ধরে রাখতেই হঠাৎ গোটা দেওয়ালটি জুড়ে একটি উজ্জ্বল প্রভা ঝলকে উঠেই যখন মিলিয়ে গেল, তখন বুঝতে পারলাম ওখানে নিরেট কোনো বস্তুর অস্তিত্ব। কিছু না থাকলে দেওয়াল জুড়ে এরকম আলোর ঝিলিমিলি প্রভা কোনো মতেই সম্ভব নয়। সে তো নয় হলো, কিন্তু এই দেওয়াল কি দিয়ে তৈরি যা একই সঙ্গে এরকম স্বচ্ছ আর
বিদ্যুতের সুপরিবাহী। জিকোর দিকে তাকিয়ে একটি অস্বস্তি সূচক হাসি হেসে দূরবীনটা তাকে ফেরত দিয়ে মাথা নাড়ালাম। এই দুর্ভেদ্য প্রহেলিকার উত্তর আমার কাছে নেই। আইল্যান্ড এক্স বলে যে দ্বীপটিতে আমাদের স্পিড বোটগুলি এসে ঠেকল তা কোনো দ্বীপ নয়, প্রকৃতপক্ষে ওটি একটি চড়া ভূমি। গঙ্গার মোহনার কাছে বদ্বীপগুলির মাঝে কোনো এক জায়গায় কাদামাটি আর বালি জমে জমে এই ডাঙা সৃষ্টি হয়েছে। আয়তন এটি লম্বালম্বিভাবে 3-4 কিলোমিটার আর চওড়ায় 2-3 কিলোমিটারের মতন হবে। ছোট একটু পা ফেলার জায়গা। এই দ্বীপের মাঝামাঝি অংশে থান গেড়ে আগে থাকতেই বসেছিলেন ডক্টর আগাসে ও ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং তাদের পুরো টিম নিয়ে। এখন আমরা গিয়ে যোগদান করলাম তাদের সঙ্গে। ছোট্ট দ্বীপটি যেন মুখরিত হয়ে উঠল আমাদের পারস্পরিক আলাপে। কিন্তু স্যার, এরকম একটি অদ্ভুত পাতলা ফিনফিনে কাচের দেওয়াল, দূর থেকে একটু তাকমাফিক একটা রকেট লঞ্চার ছাড়লেই তো সমস্যা মিটে যেত, তাই নয় কি? দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর ক্যাপ্টেন সাহেবের সাথে বসে আশু অভিযানটি নিয়ে কথা চালাচ্ছিলাম দুজনে। পাশেই বসেছিলেন ডক্টর আগাসে। স্মিত মুখে তিনি শুনছিলেন আমাদের কথা। কথার পিঠে কথা চালাতে চালাতেই হঠাৎ করে এই প্রশ্নটি করাতে গম্ভীর মুখে মাথা নেড়ে চুপ করে গেলেন ক্যাপ্টেন। তিনি যে অত্যন্ত কম কথার মানুষ তা আগেই বুঝেছিলাম। এখন হঠাৎ চুপ করে যেতে যে অস্বস্তির পরিবেশ সৃষ্টি হলো তা কাটাতেই যেন গলা খাকারি দিয়ে বলে উঠলেন ডক্টর আগাসে, ওই পন্থাটি আগেই পরখ করা হয়ে গেছে সার্জেন্ট বিষ্ণু। এখানে এসেই আমরা ওই দেওয়াল লক্ষ্য করে রকেট ফায়ার করে দেখেছি, কোনো লাভ হয়নি। একটা আঁচড়ও পড়েনি দেওয়ালে। তাছাড়া ড্রোনগুলো যখন আকাশপথে দেওয়াল টপকে ওপারে গিয়ে পৌঁছতে চেষ্টা করে সেগুলো আগেই আকাশ থেকে ঝরে পড়েছিল বিস্ফারিত হয়ে ওই সর্বনাশা দেওয়ালের কাছাকাছি আসতে। ওইভাবে হবে না, বিকল্প কোনো পথ খুঁজতে হবে আমাদের। ড্রোনগুলি দেওয়ালের কাছে পৌঁছতে পারেনি, কিন্তু এটা কি করে সম্ভব? আচ্ছা, তাহলে কি কোনো প্রকার ইলেকট্রিক্যাল এনার্জি ফিল্ড? জানি না। পুরো চুপ করে গিয়েছিলেন ক্যাপ্টেন সিং। কিন্তু আমি পাল্টা প্রশ্ন করতেই যেরকম ঝাঁঝিয়ে উঠলেন তিনি, তাতে অবাক হয়ে আমাকেও চুপ করে যেতে হলো। নিজের আচরণে বোধহয় নিজেই লজ্জিত হয়ে গেলেন তিনি। আহত গলায় একবার সরি বলে উঠে চলে গেলেন তিনি নিজের জায়গা থেকে। তার চলে যাওয়াটা চুপ করে দেখলেন ডক্টর আগাসে। তারপর মাথা নেড়ে আমার দিকে তাকিয়ে বললেন, ক্যাপ্টেনের রূঢ় আচরণের জন্য আমি নিজেই লজ্জিত সার্জেন্ট। আসলে এখানে এসে একটি ঘটনা ঘটে যাওয়াতে। এবার একটু ঢোক গেলেন একবার ডক্টর আগাসে। মনে মনে যেন কিছু একটু গুছিয়ে নিলেন তিনি। তারপর ধীর গলায় কথা বলতে শুরু করলেন। আমরা ওই স্থানে জনসাতেকের একটি দল নিয়ে এসে পৌঁছই গত পরশুদিন। অন্যান্য স্টাফ এবং স্থানীয় অধিবাসীদের কথাবার্তা শুনে যা বুঝতে পারি, ওই সর্বনাশার দেওয়ালটা গত দুদিনে আরো কিছুটা এগিয়ে এসেছে। দক্ষিণ চন্দ্রনগর বলে জায়গাটির সীমা পেরিয়ে এটি ঢুকে পড়েছে শিবনগর আবাদের চৌহদ্দির মধ্যে। এখানকার লোকজন সরতে শুরু করে দিয়েছে অন্যত্র, কারণ কাছের দেওয়ালের ওপারে যে ভয়ঙ্কর কিছু একটা ব্যাপার চলছে তা তারা বিলক্ষণ ধরতে পেরেছে। ওই দিক থেকে রাত্রে হাড় হিম করা আওয়াজ কানে এসে পৌঁছচ্ছে কাছাকাছির মধ্যে থাকা প্রায় সকলেরই। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, দিনের বেলায় অতটা বোঝা না গেলেও অন্ধকারের পর ওই দেওয়াল ও তার সীমারেখা বোঝা যাচ্ছে স্পষ্ট। পরিধি জুড়ে একটি উজ্জ্বল আলোকপ্রভা সুস্পষ্টভাবে চিহ্নিত করছে দেওয়ালটির বিস্তার ও তার সীমারেখাকে। আচ্ছা, এই দেওয়ালের বিস্তার বা সীমারেখার পরিধি ঠিক কতটা হবে বলতে পারবেন? তাও মোটামুটি একটা আন্দাজ। দুপাশের বাহুর বিস্তার দুদিকে তটরেখা অবধি প্রায়, আর এটি উচ্চতায় প্রায় 300 মিটার। গতকাল রাতে আমরা নিজেরা জলপথে টহল মেরে পরীক্ষা করে দেখেছি। 300 মিটার উচ্চতা? তাহলে ড্রোনগুলি এই দেওয়াল টপকাতে পারছে না কেন?
ওই একই সন্দেহ আমারও হয়েছিল সার্চ। আমাদের কাছে হাই প্রিসিশন ইলেকট্রোমিটার ছিল। উচ্চ মাত্রার সেন্সর বসানো এই যন্ত্রটি দিয়ে ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতি ও তার সঠিক শক্তি মাপা যেত বেশ কিছুটা দূর থেকে। যেত সার্চ, কারণ ওই যন্ত্রটি আর এখন আমাদের কাছে নেই। ওটি চালু হতেই আচমকা ভোল্টেজ বেড়ে উঠে মুহূর্তে নষ্ট হয়ে যায় ওটি। আপনার অনুমানই যথার্থ। একটি শক্তিশালী ফোর্স ফিল্ড কাজ করছে দেওয়ালটি ঘিরে, যার ফলে ড্রোনগুলি ওর কাছাকাছি যেতেই ভেঙে পড়ে যায়। আচ্ছা, বুঝলাম। তা ওই দুর্ঘটনার কথা কি যেন বলছিলেন? ভালো করেই বুঝতে পারছেন ওই দেওয়াল পার করে অপর প্রান্তে পৌঁছানোটা কত কষ্টকর ব্যাপার। যাই হোক, আমরা এখানে আসা অবধি ওই চেষ্টাই নিরন্তর করে যাচ্ছিলাম। এখানকার স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে দেখছিলাম কোথাও কোনো গুপ্ত পথ রয়েছে কিনা। গতকাল সকালের দিকটা করে আমরা জনা তিনেক লোককে দাঁড় করিয়ে কথাবার্তা বলছিলাম। আমরা ছিলাম দেওয়ালের দিকে পিঠ দিয়ে। দেওয়ালটিও আমাদের থেকে বেশ কিছুটা দূরে ছিল। হঠাৎ একটি মৃদু শোঁ শোঁ আওয়াজের সাথে সাথে আমাদের সামনে থাকা লোকগুলি কোনো কথা না বলে পেছন দিকে দৌড়ানো শুরু করতে ঘাড় ঘুরিয়ে দেখি। একটু থেমে গেলেন ডক্টর ডাগাসে। বোধহয় হৃদয় বিদারক দৃশ্যটার কথা চিন্তা করেই তারই হঠাৎ থমকে যাওয়া। আবার একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি বলা শুরু করলেন। আমার সাথে একজন গার্ডই ছিলেন, মোহন দ্বিবেদী। আমি ফিরে তাকানোয় তিনিও ঘুরে দেখছিলেন পেছনে কি হচ্ছে। হঠাৎ মনে হলো একটা পাতলা ফিনফিনে কাঁচের পর্দার মতো কিছু একটার মধ্যে যেন বেমালুম ঢুকে গেলেন তিনি। ভয় পেতে যতটা সময় লাগে তার আগেই আমি দৌড়তে শুরু করে দিয়েছিলাম উল্টো দিকে। ততক্ষণে সামনে বেশ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ মিলে চেঁচিয়ে উঠেছিলেন একসাথে। যেটুকুনি মাথায় ঢুকলো, কাঁচের দেওয়ালটি আবার বাড়ছে, এবারে আমাদের উপস্থিতিতেই। আমার সামনেই ওই দেওয়াল এগিয়ে এসে জীবন্ত গিলে খেয়ে নিল আমারই এক সহযোদ্ধাকে। পালিয়ে আসা ছাড়া অন্য কোনো উপায় ছিল না তখন আমাদের কাছে। হেডকোয়ার্টার্সে কোনো খবর দেননি? এখানে কোনো কমিউনিকেশন ডিভাইস কাজ করছে না। রেডিও সেটটিও সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় পড়েছে। চালু করলেই ওটি নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে। 5 কিলোমিটার দূরে শিবনগর আবাদের কাছে অবশ্য আমাদের অস্থায়ী সামরিক শিবিরটি রয়েছে, কিন্তু ওখানে গিয়ে খবর দেওয়ার মতো ফোর্স আমাদের ছিল না। তাহলে আপনারা কোনো উল্লেখযোগ্য সূত্রই পাননি যা ধরে এগোনো যেতে পারে? একটা পেয়েছি সার্জেন্ট, একজন লোকাল সুলেমান। সে আমাদের জানালো একটি পথের কথা। পাশেই তো সুন্দরবন জানেন, ওখানকার জঙ্গলের ভেতরে চোরা শিকারীদের একটি গ্রুপ রয়েছে। কোনো এক ইমরান খান বলে একজন দুষ্কৃতী আছে এখানে, তারই তৈরি করা গ্রুপ এটি। চোরা শিকারের সাথে সাথে ওই দুষ্কৃতীদের দলটি চোরা চালানের সাথেও জড়িয়ে। এদিককার জলপথে বাংলাদেশ থেকে অজস্র জিনিসপত্র রাতের অন্ধকারে সুন্দরবন হয়ে ঢোকে। তারপর ওই দুষ্কৃতী দলের সৌজন্যে চোরাই মালগুলো ঘুরপথে বকখালি হয়ে ভারতের মূল ভূখণ্ডে মিশে যায়। কিন্তু সে তো অন্য ইস্যু হয়ে গেল ডক্টর। বকখালিতে স্থল আর জলপথে পুলিশি প্রহরা অত্যন্ত কড়া। এর আগে ভুড়ি ভুড়ি বেআইনি মাল ধরা পড়ে প্রচুর লোকসান হয়েছে ওদের। এই মাল পরিবহনের কাজে যাতে আর কোনো ঝামেলা না হয় তার জন্য একটি নতুন পন্থা আবিষ্কার করেছে ওই খান ও তার সঙ্গী সাথীরা। মাটির নিচে একটি সুড়ঙ্গ পথ দিয়ে নিরাপদে মাল পৌঁছে যায় দক্ষিণ চন্দনপিড়ি অবধি। তারপর ওখান থেকে টানা সড়ক পথে মদনগঞ্জ হয়ে নামখানা কাকদ্বীপ পেরিয়ে কলকাতার পথে চলে যায়। কিন্তু তাতে কি? ক্ষমা করবেন ডক্টর, আপনার কথার প্রসঙ্গটা ঠিক বুঝতে পারছি না আমি। সুড়ঙ্গ পথ স্যার, সুড়ঙ্গ পথ। মাটির নিচ দিয়ে নিরাপদে একটি পথ
যা আমাদের নিরাপদে দেওয়াল পার করিয়ে দিতে পারে। ওটি একমাত্র পথ যা দিয়ে আমরা সদল বলে ঢুকে পড়তে পারি ভেতরে। সুলেমানের কাছে আমরা যা জানলাম তাতে স্পষ্ট, পাশের লোথিয়ান দ্বীপ অভয়ারণ্যের বুকে তটরেখা ধরে কোথাও দুষ্কৃতীদের একটি খুব শক্ত ঘাঁটি রয়েছে, যার উল্টো দিকেই এই পিঁপড়ের গর্ত রয়েছে। এই ঘাঁটিটি খুঁজে বের করবার জন্য গতকাল সুলেমানকে ধরে আমরা খুঁজে বেড়াই দুষ্কৃতী দলের ওই গুরুত্বপূর্ণ পয়েন্টটিকে, এবং সুলেমানের সহায়তায় আমরা ওই দুষ্কৃতীদের ঘাঁটিটিকে অবশেষে খুঁজে পাই। পেয়েছেন? তাহলে আমরা এখন এত দেরি করছি কেন? ধীরে সার্জ, ধীরে। আমরা উল্টো দিকের সুন্দরবনে ওই ঘাঁটিটি খুঁজে পেয়েছি বটে, কিন্তু বকখালি ব্লকের সুড়ঙ্গ পথের সন্ধান পাইনি, যা আমাদের প্রয়োজন। আমাদের দলের অভিজ্ঞ স্নাইপার কুলকার্নিকে ওখানে বসিয়ে দিয়ে এসেছি, সেফ পজিশনে দূর থেকে ঘাঁটিটার দিকে নজর রাখবার জন্য। আপনারা এসে পৌঁছলেন। আজ রাত্রে আমরা সদল বলে ওই ঘাঁটিটাকে কবজা করে পজিশনটা জেনে গেলে আজই দেওয়াল পার করে ঢুকে পড়ব ভেতরে। সেটা অবশ্য ক্যাপ্টেন সিং ব্রিফ করে দেবেন আপনাদের। আরও কিছুক্ষণ কথা হলো ডক্টর আগাসের সাথে, তারপর চলে এলাম নিজের ক্যাম্পে, মনের ভিতর চলতে থাকা খচখচানিকে সঙ্গী করে নিয়েই। ডক্টর আগাসে, ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং এবং সদাসহায়ক বৃদ্ধ কর্নেল লোকনাথন তিনজনই যেন সম্পূর্ণ সত্যি কথাটি বলছেন না। তিনজনই কিছু একটা ব্যাপার লুকিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে, কিন্তু সেটা কি? অস্তিত্বটা টের পেয়েই সুলেমানকে এই প্রশ্নটা আর করলাম না, চলে এলাম ওনার সামনে থেকে। কি জানি, হয়তো এটাও কোনো টপ লেভেলের সিক্রেট। আলো বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ি। বরং রাত 1টা থেকে আবার শুরু হবে মিশন নাইট ওয়াচ। ক্যাপ্টেন সিং ওই মিশনে নেতৃত্ব দেবেন স্বয়ং। ততক্ষণে আর একটু ঘুম দিয়ে নেওয়া যাক। কিরকম যেন ঘুম ঘুম পাচ্ছে এখানে আসবার পর থেকে অবধি, হয়তো লম্বা সফরের ধকলের জন্যই।